ভয়েস 9 বাংলার খবরের টকঝাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি তারক ঘোষ। হঠাৎ একই হয়ে গেল, একেবারে উলটপুরাণ। যে মমতার তৃণমূল ইডি সিবিআইকে বিজেপির তোতা পাখি বলতো, রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বলতো এতদিন, তাহলে গতকাল সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে মমতার আইনজীবী হঠাৎ বলে দিলেন সিবিআই তদন্তে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, হঠাৎ সিবিআইতে রাজি তৃণমূল। কিন্তু কেন কেন এটা কি উলটপুরাণ, নাকি তৃণমূলের কোনো আইনি চাল? সিবিআই তদন্তে আপত্তি নেই কেন? অনেকে বলছেন নতুন সরকারের কাছে মাথা নত করে ফেলেছেন মমতা ব্যানার্জি। বলছেন আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের নিজেদের জালেই এবার ফেঁসে গেল তৃণমূল। আপনারা কি বলছেন? কেন হঠাৎ সিবিআইতে রাজি হয়ে গেল তৃণমূল? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মাস্টার স্ট্রোক? সিবিআইকে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কি আসলে বিজেপি বা নতুন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার ন্যারেটিভকে ভোঁতা করে দিতে চাইছে? কিংবা সুপ্রিম কোর্টের খাড়া থেকে বাঁচতে স্রেফ আত্মসমর্পণ? অনেক কিছু প্রশ্ন উঠছে গতকাল থেকে, দেখছি নানা ধরনের প্রশ্ন উঠছে যে কেন হঠাৎ মমতা ব্যানার্জি মেনে নিলেন সিবিআই তদন্তকে। সবাই কি বলছেন? তৃণমূল সিবিআই তদন্ত মেনে নিল মানে তারা ভয় পেয়ে গেল, হার স্বীকার করে নিল। কিন্তু কি জানেন তো, রাজনীতিতে যা সামনে আপনারা দেখতে পান, ভিতরে কিন্তু হাওয়া অন্যদিকে বয়। কি বললেন সুপ্রিম কোর্টে গতকাল তৃণমূলের প্রবীণ আইনজীবী মেনকা গুরুস্বামী? তিনি বলেছিলেন রাজ্য সরকারই তো এখন সিবিআই তদন্ত দিতে পারে। এর পিছনে কি কোনো চাল আছে? একটু ঠান্ডা মাথায় বুঝুন, একটু ভাবুন, কি হতে পারে? কি হতে পারে? আমার মনে হচ্ছে তিনটে বড় রণকৌশল রয়েছে। প্রথম কৌশলটা আপনাদের বলছি, ফেডারেল স্ট্রাকচার, যেটাকে বাংলায় আমরা বলি রাজ্যের এখতিয়ার। ইডি চাইছিল সুপ্রিম কোর্ট নিজেই এই মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিক। তৃণমূলের আইনজীবী পাল্টা যুক্তি দিলেন, রাজ্যে এখন নতুন সরকার এসেছে, তদন্ত সিবিআই করবে নাকি লোকাল পুলিশ করবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার নতুন রাজ্য সরকারের। অর্থাৎ তারা সিবিআই এর বিরোধিতা না করে সুপ্রিম কোর্টে সরাসরি হস্তক্ষেপের বিরোধিতা করলেন। অর্থাৎ কি বলতে চাইলেন? এখন রাজ্য সরকারই সিদ্ধান্ত নিতে পারে সিবিআই হবে কি হবে না। দ্বিতীয় কৌশলটা কি হতে পারে? এতদিন তো বিরোধীরা বলতো তৃণমূল সিবিআইকে ভয় পায়, এবার আদালতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলে দেওয়া হলো আমরা তদন্তে ভয় পাই না, দিন সিবিআই। এতে পাবলিকের কাছে একটা বার্তা গেল তৃণমূলের লুকোনোর কিছু নেই। আর তৃতীয় কৌশলটা আমার মনে হচ্ছে টাইম বাইং, মামলাকে ঝুলিয়ে রাখা। আইনজীবী সওয়াল করলেন, ইডি যেভাবে রিট পিটিশন করে সরাসরি এফআইআর করার নির্দেশ চাইছে তা আইনসম্মত নয়। নতুন সরকার যদি মনে করত তবে তারা এতদিন নিজেই নতুন এফআইআর করতে পারত। এই টেকনিক্যাল পয়েন্টটা তুলে তৃণমূল আসলে মামলাটাকে সুপ্রিম কোর্ট থেকে নামিয়ে আবার একদম প্রাথমিক স্তরে ফেরত পাঠাতে চেয়েছিল। আর মামলা একবার নিচের আদালতে নামা মানে বছরের পর বছর সময় নষ্ট হতে পারে, হবেই, এ কথা আমি বলছি না। অর্থাৎ আমার অনুমানে তিনটি কারণ হতে পারে। কি বলছিলাম আপনারা এতক্ষণ জানেন, সেই সবুজ ফাইল। ইডি সিবিআই এর ইডি যখন রেড চালাচ্ছিল আইপ্যাকের অফিসে, তখন মমতা ব্যানার্জি একটা সবুজ রঙের ফাইল ইত্যাদি ইত্যাদি নিয়ে চলে আসেন সকলের সামনে দিয়ে। নিশ্চয়ই মনে পড়ছে সেই ঘটনা। অনেকে বলছেন তাহলে কি নিজেদের চালেই এবার ফেঁসে গেল তৃণমূল? দেখুন, চাল যেমন দেওয়া যায় তেমনি দাবার বোর্ডে কিন্তু পাল্টা চালও পড়ে। তৃণমূলের আইনজীবী মেনকা গুরুস্বামী যখন এই যুক্তির জাল বুনছেন, ঠিক তখনই সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এক মারাত্মক আইনি প্রশ্ন ছুড়লেন।
বিচারপতি জানালেন, আপনারা যখন বলছেন সরকার বদলে গিয়েছে এবং সিবিআই তদন্তে আপনাদের কোনো আপত্তি নেই, তাহলে তো মামলার আর কিছুই বাকি রইল না। আমরাই এই মামলাটি সিবিআইকে রেফার করে দিচ্ছি। ভেবে দেখুন কি অদ্ভুত পরিস্থিতি। যে চালটা দিয়ে তৃণমূল মামলাটাকে রাজ্যের এখতিয়ারে ফিরিয়ে এনে হালকা করতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট সেই যুক্তিটাকেই লুফে নিল। কোর্ট বলে, চমৎকার, আপনারা যখন রাজি তাহলে আর কথা বাড়ি লাভ কি, সিবিআই তদন্ত করুক। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট গতকাল পরিষ্কার করে দিয়েছে যে আগামী 2রা সেপ্টেম্বর যখন এই মামলার পরবর্তী শুনানি হবে, তখন মামলার গ্রহণযোগ্যতা এবং মামলার মূল অপরাধ বা বিষয়বস্তু দুটো জিনিসই আদালত একসঙ্গে শুনবে। অর্থাৎ আইনি মারপ্যাঁচে ফেলে মামলা ঝুলিয়ে রাখার যে চেষ্টা সম্ভবত তৃণমূল করেছিল, বলছি না, সম্ভবত সুপ্রিম কোর্ট কি তবে সেই রাস্তাটা অনেকটাই বন্ধ করে দিল? আর একটা জিনিস দেখুন, কেননা আপনারা জানেন যে মমতার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো দুর্নীতি প্রমাণ করা সম্ভব হয়নি। তবে কি এবার মমতা ব্যানার্জিকে বাগে পেয়ে গেল? একটা অংশ বলি, আদালতে যখন তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, তখন ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল যা বললেন, ভারতীয় রাজনীতির ইতিহাসে কিন্তু নজিরবিহীন। তিনি সরাসরি বেঞ্চের সামনে দাঁড়িয়ে বললেন, এজেন্সিকে অস্ত্র বানানো হয়নি, উল্টে এজেন্সিকে আতঙ্কিত করা হচ্ছে। বুঝে দেখুন, এজেন্সিকে অস্ত্র বানানো হয়নি, উল্টে এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে, টেরোরাইজড করা হচ্ছে। ভাবুন, দেশের অন্যতম শক্তিশালী তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে তারা আতঙ্কিত। কেন? 8ই জানুয়ারির ঘটনা মনে আছে আপনাদের? তৎকালীন মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের কাজে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ। ডিজিটাল এভিডেন্স তিনি নাকি সরিয়ে নিয়েছিলেন। ইডি তখন রেইড করছিল। ইডির ওপর এটা ছিল মানসিক এবং প্রশাসনিক সন্ত্রাস মনে করছে তারা। ইডির আইনজীবী পরিষ্কার কি বললেন? তারা পশ্চিমবঙ্গের স্থানীয় পুলিশের ওপর বিন্দুমাত্র ভরসা করতে পারছেন না, কেননা এই মামলায় খোদ রাজ্যের পুলিশ প্রশাসনকে তদন্তের কাজে বাধা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। ফলে তদন্ত যদি নিরপেক্ষ করতে হয় তবে সিবিআই ছাড়া কোনো গতি নেই। বুঝতে পারছেন মমতা ব্যানার্জির ওপর চাপ কি তাহলে বাড়ছে? ঠিক 1 সপ্তাহ আগের কথা ভাবুন, গত 11ই আগস্ট সুপ্রিম কোর্ট কিন্তু তৃণমূলের 3টি প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ইডির নির্দেশকে বহাল রেখেছে। অর্থাৎ একদিকে দলের আর্থিক শক্তির ওপর খাড়া নেমে এসেছে, আর অন্যদিকে এবার আইপ্যাকের ডেটা এবং মমতার সেই সবুজ ফাইলের দিকে এগোচ্ছে সিবিআই। কি হতে পারে? আপনারা কি ভাবছেন? এখন সিবিআই যদি মামলার দায়িত্ব নেয় এবং 8ই জানুয়ারির সিসিটিভি ফুটেজ, প্রতীক জৈনের ফোন ও হার্ড ডিস্ক থেকে পাওয়ার ডেটা খতিয়ে দেখতে শুরু করে, তবে কয়লা পাচারের 2742 কোটি টাকার লেনদেনের সূত্র কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অন্দরমহল পর্যন্ত পৌঁছে যেতে পারে। তখন কিন্তু জল শুধু আইপ্যাকের ওপর দিয়ে যাবে না, টান পড়বে তৃণমূলের মূল সাংগঠনিক ভিতের ওপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের সেই সবুজ ফাইলের রহস্য কি এবার সত্যি ফাঁস হবে? আপনাদের কি মনে হয় তৃণমূল আইনজীবীর এই সওয়াল, তৃণমূলের আইনজীবীর এই সওয়াল কি সত্যি একটা বড় ভুল ছিল, নাকি এর পিছনে আরও কোনো গোপন পলিটিক্যাল চাল লুকিয়ে আছে? ঝটপট নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান, আর আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলার নতুন অনুষ্ঠান সাংবাদিকের চোখে, খবরের টক ঝাঁক।